সংকোচনমূলক ধারা বজায় রেখে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চেষ্টা থাকবে নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের। আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় বেনাপোল কাস্টমসে। ব্যবসা বান্ধব পরিবেশে সফলতার কারণ বলছে কর্তৃপক্ষ। এবং কোটা সংস্কার আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। ডিএসইতে দরপতন হয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠানের, কমেছে লেনদেন। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংকোচনমূলক ধারা বজায় রেখেই চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 18 জুলাই মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি আকারে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নতুন মুদ্রানীতি প্রকাশ করা হবে। মূলত সাংবাদিকদের প্রবেশাধিকারের ইস্যুতে মতবিরোধের জেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণার প্রচলিত প্রথা থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে মুদ্রানীতি নিয়ে গভর্নরের কোনো বক্তব্য জানা যাবে না। গত অর্থ বছরের দ্বিতীয় মুদ্রানীতিতে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য ধরা হলেও তা অর্জন করা যায়নি। তাই নতুন মুদ্রানীতিতেও নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে। তবে তা কতটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। আমাদের কন্ট্রাকশন মনিটারি পলিসি মানে ইন্টারেস্ট রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফিসক্যাল পলিসি কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। এবারের বাজেটে সরকার বলেছেন যে ফিসক্যাল সেক্টরে যে ঘাটতি বাজেট সেটার পরিমাণ সামান্য কমেছে, কিন্তু ওটাও কিন্তু একটা উদ্বেগের জায়গা আছে যে 4.6% জিডিপির তুলনায় যে ঘাটতি বাজেটের জন্য চিন্তা করা হচ্ছে। আমার কাছে মনে হয় এটা এই বছরের আলোকে অনেক বেশি, কাজে সেখানে যদি আমাদের একটু হ্রাস করতে পারি, এটাকে যদি 2-3 ভাগের মধ্যে রাখা যায় তাহলে হয়তো সেটা আমাদের যে মনিটারি পলিসি আছে সেটার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে। দর্শক, এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। আমদানি কমলেও বিদায়ী অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে বেনাপোল কাস্টমস। আদায় হয়েছে 6,164 কোটি টাকারও বেশি। বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা বলছেন, রাজস্ব ফাঁকিতে কঠোর অবস্থানের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার কারণে এমন সাফল্য এসেছে। বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম প্রধান স্থলবন্দর যশোরের বেনাপোল 2023-24 অর্থ বছরে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে 17,21,780 মেট্রিক টন পণ্য, যা আগের অর্থ বছরের চেয়ে কম। তবে আমদানি কমলেও বেড়েছে রাজস্ব আদায়। বিদায়ী অর্থ বছরে এই বন্দর থেকে আয় এসেছে 6,164 কোটি 59 লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি টাকা এবং গত অর্থ বছরের চেয়ে 378 কোটি টাকা বেশি। কাস্টমস কর্মকর্তাদের দাবি, রাজস্ব ফাঁকিতে কঠোর অবস্থান এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির কারণে বেড়েছে আয়। বন্দর কর্তৃপক্ষ যে জিরো টলারেন্স দেখিয়েছে, যার কারণেই আজকে বেনাপোল বন্দরের রেভিনিউ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য অর্জন হয়েছে। বিল অফ এক্সচেঞ্জের যে রেটটা ছিল, সে রেটটা ছিল 110 টাকা। এটা রেটটা এখন বর্তমান চলতেছে 118 টাকা। এই রেট বাড়ার কারণে এখানে রাজস্ব কোটি কোটি টাকা আহরণ হয়েছে। এখানে গেল অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে বেশি আমদানি হয়েছে মেগা প্রকল্প নির্মাণের কাঁচামাল ও যন্ত্রপাতি। তবে সবচেয়ে বেশি আয় হয়েছে পচনশীল পণ্য, কাপড়, গাড়ির যন্ত্রাংশ ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি থেকে। ডলারের দাম বৃদ্ধির কারণে এসব পণ্য আমদানিতে রাজস্ব আদায় বেড়েছে। সেই সাথে অটোমেশনের ফলে বন্ধ হয়েছে ওজন স্কেলের অনিয়ম, বলছেন ব্যবসায়ীরা। স্কেলে ব্যাপক অনিয়ম হতো, এখানে একটা ব্যাপক কারচুপির বিষয় ছিল, সেগুলো যখন রোধ করতে পেরেছে কর্তৃপক্ষ, সেজন্য এবার বেনাপোল কাস্টমস হাউসে গত লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা, আইনের যথাযথ প্রয়োগ, কমিশনার মহোদয়ের সময়ানুগ প্রচেষ্টা এবং সকল কর্মকর্তা কর্মচারীর যে আন্তরিক প্রচেষ্টা, তার ফলেই এ রাজস্ব এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। বন্দরের ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখার পাশাপাশি রাজস্ব আদায়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলমান কোটা সংস্কার আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারেও।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠানের, কমেছে লেনদেনের পরিমাণও। বিশ্লেষকরা বলছেন, স্থিতিশীল পুঁজি বাজারের জন্য প্রয়োজন বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, যার জন্য নিশ্চিত করতে হবে সুশাসন। দিনের শুরুতেই ইতিবাচক ধারায় শুরু হয় লেনদেন, তবে শেষ পর্যন্ত উত্থান ধরে রাখতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ। শেয়ার দর হারিয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠান, ফলে মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক নেমে এসেছে 5483 পয়েন্টে। প্রথমে বহুজাতিক কোম্পানিগুলোর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বেক্সিমকো ফার্মা, রবি, হাইডেলবার্গ সিমেন্ট, লিন্ডে বাংলাদেশ, সিঙ্গার আর ইউনিলিভার কনজিউমারের দরপতনেই নিম্নমুখী ছিল সূচক। স্থিতিশীল বাজারের জন্য রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন বিশ্লেষকরা। শুধুমাত্র যে কথা ফুলঝুরি দিয়ে না, যদি আপনার রাজনৈতিক সদিচ্ছা সত্যিকার অর্থেই থাকে এবং সেটার যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই পুঁজি বাজারকে অনন্য উচ্চতায় নিয়ে আসা যাবে। আন্দোলন তো উপর দিকে যাচ্ছে, এখানে কি হয় দেখা যাক। কেউ রিস্ক নিতে থাকছে না, সত্যি কথা বলতে গিয়ে। এখন সামনে যদি হতাশায় শুধু বিরাজ করে, তাহলে তো এটা হবেই। আশাবাদ না, আশাবাদ থেকে শেয়ার বাজার বাড়ে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে প্রায় 100 কোটি টাকা। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রত্যাশা, শিগগিরই বাজারে সক্রিয় হবেন বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ব্যাংকের বিনিয়োগ এবং অন্যান্য যারা আর্থিক প্রতিষ্ঠান আছে, আইসিবি সহ মিউচুয়াল ফান্ডের যারা পরিচালনা করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদেরও যাতে আগামীতে বিনিয়োগে থাকে সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। ডিএসইর পাশাপাশি এদিন সিএসির সার্বিক সূচক হারিয়েছে 15 পয়েন্ট। লেনদেন হয়েছে 28 কোটি 47 লাখ টাকার শেয়ার। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। রপ্তানির তথ্য সংশোধনের ফলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ও মাথাপিছু আয় কমবে না বলে মনে করে অর্থ মন্ত্রণালয়। এক ব্যাখ্যায় মন্ত্রণালয় বলেছে, তথ্য সংশোধনের ফলে এখন থেকে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত রপ্তানি তথ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকবে না। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের পাঠানো ওই ব্যাখ্যায় বলা হয়েছে, রপ্তানির বিপরীতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে, বাংলাদেশ ব্যাংক শুধু সেই পরিমাণ অর্থ দেশের রপ্তানি পরিমাণ হিসেবে প্রকাশ করে থাকে। জিডিপি হিসাব করার সময় বিবিএস বাংলাদেশ ব্যাংকের এই হিসাবকে বিবেচনায় নেয়। সম্প্রতি পত্রপত্রিকায় রপ্তানি কমে যাওয়া এবং এর ফলে জিডিপি ও মাথাপিছু আয় কমে যাওয়ার যে আশঙ্কা করা হয়েছে তা সঠিক নয়। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি আয়ের তথ্য সংশোধন করে। এর ফলে গত 2 অর্থ বছরে রপ্তানি আয়ের প্রায় 23 বিলিয়ন বা $2,300 কোটি উধাও হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে জনগণের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছেছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ইন্টারনেটের গতিও। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা জানান। প্রায় 98% ভূখণ্ড আমরা 4G নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক আওতায় আনতে পেরেছি। আমাদের 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটর 19 কোটিরও বেশি সিম গ্রাহককে সেবা দিচ্ছে। 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী শহর থেকে গ্রাম পর্যন্ত উচ্চ গতির সুলভ মূল্যে ইন্টারনেট পাচ্ছে। যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আজ থেকে 15 বছর আগে ছিল মাত্র 50 লাখের কাছাকাছি। চট্টগ্রাম বন্দরে কোস্টাল শিপিং চালু করতে থাইল্যান্ডের 18 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সুহায়েল। সোমবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর সাললিনি তাভিসিনের নেতৃত্বে বন্দর চেয়ারম্যানের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। এ সময় দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে স্বাক্ষরিত সমঝোতা সই বাস্তবায়নে উভয় দেশ প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়। বন্দর চেয়ারম্যান জানান, নতুন করে থাইল্যান্ড চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোস্টাল শিপিং চালু করার আগ্রহ প্রকাশ করেছে। আমদানি রপ্তানি কার্যক্রমে চট্টগ্রাম বন্দর বর্তমান সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়ি সমুদ্র বন্দর সম্পর্কে ধারণা দেওয়া হয় থাই প্রতিনিধি দলকে। এবারে জানাবো বিশ্ব বাণিজ্য।
আরও একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান উত্তোলন ও বিপণনকারী সরকারি প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তা শেখ নওয়াফ সৌদ নাসির এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার এক ভিডিও বার্তায় শেখ নওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে নতুন খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় 96 বর্গ কিলোমিটার আয়তনের এই খনিটিতে অন্তত 320 কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।